জেনারেল লেজার বুঝতে হলে আমাদের প্রথমে অ্যাকাউন্টিং সাইকেল বুঝতে হবে। অ্যাকাউন্টিং সাইকেল হলো অ্যাকাউন্টিং এর একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো আইডেন্টিফাই, রেকর্ড এবং সামারাইজ করা হয়। অ্যাকাউন্টিং সাইকেলের প্রথম ধাপ ট্রানজ্যাকশন আইডেন্টিফাই বা রেকগনাইজ করা, অর্থাৎ কোন কোন বিজনেস ইভেন্ট অ্যাকাউন্টিং এ রেকর্ড করতে হবে তা নির্ধারণ করা। যেমন আমরা দুইটা উদাহরণ দেখতে পারি। টাকা দিয়ে পণ্য কেনা হয়েছে, এখানে একটা ট্রানজ্যাকশন হয়েছে, কিন্তু ম্যানেজার যদি প্ল্যান করে নতুন স্টাফ হায়ার করার জন্য, এখানে কোনো টাকা লেনদেন হয়নি, সো এখানে কোনো ট্রানজ্যাকশন হবে না। তো অ্যাকাউন্টিং সাইকেলের সেকেন্ড ধাপ হলো জার্নাল। ট্রানজ্যাকশন রেকগনাইজ করে পরে সেটাকে জার্নালে লিখতে হবে। তো জার্নাল যারা আপনারা বুঝেন না তারা কখনো লেজার বানাতে পারবেন না। তো জার্নাল বুঝতে হলে আপনারা আমার চ্যানেলের ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন জার্নাল লেখার পরে প্রত্যেকটা হিসাবের জন্য অনেকগুলা এন্ট্রি আমরা করে ফেলি। একটা ব্যবসা নিয়মিত বিভিন্ন ট্রানজ্যাকশন করে, যেমন গুডস কেনা বেচা করা, ক্রেডিট সাপ্লায়ার্সদের পেমেন্ট দেওয়া এবং ক্রেডিট কাস্টমারদের কাছ থেকে ক্যাশ কালেকশন করা। প্রতিটি আলাদা ট্রানজ্যাকশন শেষ হওয়ার পর যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়, তাহলে সেটা অনেক বেশি টাইম কনজিউমিং এবং জটিল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হয়ে যায়। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে জানুয়ারি মাসে হচ্ছে আপনার টোটাল, আপনার একটা করে সেলস হিসাব করার জন্য আপনার অনেক সময় লেগে যাবে, এবং এটাকে সহজ করার জন্যই লেজার বানাতে হয়। লেজার ব্যবহার করে সব ট্রানজ্যাকশন রেকর্ড এবং অ্যানালাইসিস করার জন্য একটা খাতার নিচে নিয়ে আসা। এবং আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার কাছে ক্যাশ কত আছে, আপনি লেজারের দিকে তাকিয়েই বলতে পারবেন আপনার কাছে ক্যাশ কত আছে। আপনাকে একটা করে গুনতে হবে না জার্নাল থেকে। আর যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় আসে, তখন প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সহজেই লেজার থেকে পাওয়া যায়। লেজার হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা মেইন বই, যেখানে বিজনেসের সব ট্রানজ্যাকশন আলাদা আলাদা নামে জমা রাখা হয়, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় সহজভাবে। চলুন আমরা একটা ম্যাথ করার মাধ্যমে জার্নালটা প্রপারলি বোঝার চেষ্টা করি। সো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি মিস্টার করিম জানুয়ারির 1 তারিখে 80,000 টাকা ইনভেস্ট করে একটা বিজনেস শুরু করেছে। তো জানুয়ারির 2 তারিখে সে গুডস পারচেস করেছে হচ্ছে 15,000 টাকার। জানুয়ারির 3 তারিখে রহিমের কাছ থেকে বাকিতে পারচেস করেছে 10,000 টাকার। জানুয়ারির 5 তারিখে সে বিক্রি করেছে 12,000 টাকা। জানুয়ারির 8 তারিখে জামালের কাছে বাকিতে পণ্য বিক্রি করেছে 8,000 টাকা। জানুয়ারির 12 তারিখে সে 2,000 টাকা রেন্ট দিয়েছে, এবং সে যে জামালের কাছে বাকিতে পণ্য বিক্রি করেছিল সেখান থেকে সে 5,000 টাকা পেয়েছে। এবং জানুয়ারির 18 তারিখে সে রহিমকে 6,000 টাকা পে করেছে, বিকজ সে রহিমের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছিল। তো আমরা যদি জার্নাল তৈরি করতে চাই, তাহলে জানুয়ারির 1 তারিখে জার্নালটি হবে, এখানে ক্যাশ বৃদ্ধি পেয়েছে 80,000, সো ক্যাশ 80,000 আমরা ডেবিট করব। এবং যেহেতু মালিক এটা ইনভেস্ট করেছে, মালিকের ইকুইটি বৃদ্ধি পেয়েছে, তো আমরা ক্যাপিটালকে ক্রেডিট করব। জানুয়ারির 2 তারিখে সে যে পারচেস করেছে 15,000 টাকা, পারচেস যেহেতু একটা এক্সপেন্স বৃদ্ধি পেলে সেটা ডেবিট হয়। আর পারচেস করার কারণে যেহেতু ক্যাশ কমে গিয়েছে, এই জন্য ক্যাশকে আমরা ক্রেডিট করব। জানুয়ারির 3 তারিখে সে যেহেতু বাকিতে পারচেস করেছে, এক্সপেন্স হলে আমরা ডেবিট হয়, 10,000 টাকাকে আমরা ডেবিট করব। এবং যেহেতু রহিমের কাছ থেকে সে বাকিতে ক্রয় করেছে, তো এই জন্য তার লায়াবিলিটি অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি লায়াবিলিটি বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য রহিম অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব 10,000। জানুয়ারির 5 তারিখে সে সেলস করেছে 12,000 টাকা, সো ক্যাশ 12,000 টাকা যেহেতু বিজনেসে বৃদ্ধি পেয়েছে, এই জন্য অ্যাসেট বৃদ্ধি পেলে হয় ডেবিট, এই জন্য আমরা ক্যাশকে ডেবিট করব। এবং সেলস হলে ইনকাম হয়, ইনকাম বাড়লে হয় ক্রেডিট, এই জন্য সেলসকে আমরা ক্রেডিট করব। জানুয়ারির 8 তারিখে সে যেহেতু জামালের কাছে বাকিতে সেল করেছে 8,000 টাকা, এই জন্য হচ্ছে কারোর কাছে যদি আমরা বাকিতে পণ্য সেল করি, তাহলে সেটা আমাদের জন্য অ্যাসেট, এই জন্য জামাল অ্যাকাউন্টকে আমরা হচ্ছে ডেবিট করব 8,000। আর সেলস করলে ইনকাম বৃদ্ধি পায়, এই জন্য সেলসকে আমরা ক্রেডিট করব 8,000। জানুয়ারির 12 তারিখে সে ভাড়া পরিশোধ করেছে 2,000 টাকা, এই জন্য রেন্ট অ্যাকাউন্ট এটা এক্সপেন্স বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য আমরা রেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করব 2,000। এবং রেন্ট পরিশোধ করার জন্য যেহেতু ক্যাশ কমে গেছে 2,000 টাকা, ক্যাশ কমে গেলে তার মানে হচ্ছে অ্যাসেট কমে গিয়েছে, এই জন্য আমরা ক্যাশকে ক্রেডিট করব। জানুয়ারির 15 তারিখে সে জামালের কাছ থেকে ক্যাশ পেয়েছে 5,000 টাকা, এই জন্য ক্যাশকে আমরা ডেবিট করব, অ্যাসেট বৃদ্ধি পেয়েছে। এবং যেহেতু জামাল বাকি টাকা পরিশোধ করেছে, এই জন্যে জামাল অ্যাকাউন্টকে আগে আমরা ডেবিট করেছিলাম, এখন আমরা ক্রেডিট করব 5,000 টাকা। জানুয়ারির 18 তারিখে রহিমকে আমরা যেহেতু 6,000 টাকা পরিশোধ করেছি, এই জন্য আমাদের লায়াবিলিটিস কমে গিয়েছে, এই জন্যে লায়াবিলিটিস বাড়লে হয় ক্রেডিট, লায়াবিলিটিস কমলে হয় ডেবিট, এই জন্য রহিম অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। এবং যেহেতু আমাদের ক্যাশ চলে গিয়েছে রহিমকে টাকা পরিশোধ করার জন্য, এই জন্য ক্যাশকে আমরা ক্রেডিট করব 6,000। সো এখানে আমরা জার্নাল এন্ট্রিগুলো দেওয়ার পরে আমরা এরকম একটা চার্ট আমাদের সামনে দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা তারিখের জন্য আলাদাভাবে জার্নাল করা আছে।
সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় ক্যাশ রয়েছে, অনেক জায়গায় পারচেস রয়েছে, অনেক জায়গায় বাকিতে পণ্য করার হিসাব রয়েছে। সো প্রত্যেকটা হিসাবের জন্য আমরা যদি আলাদাভাবে লেজার তৈরি করি তাহলে আমরা এক পলক দেখেই বুঝতে পারবো কোন হিসাবে কত টাকা রয়েছে এবং এখান থেকে আমরা সহজে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবো। এই জন্যই লেজার আমাদের বানাতে হবে। প্রত্যেকটা বিজনেসের জন্য লেজার বানানো খুবই গুরুত্বপূর্ণ। সো চলুন আমরা লেজার বানানোর চেষ্টা করি। সো প্রথমে আসে ক্যাশ। আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারির 1 তারিখে হচ্ছে ক্যাশ বৃদ্ধি পেয়েছে 80,000 টাকা ডেবিট। সো ক্যাশ 80,000 টাকা আমরা ডেবিট পাশে বসাবো এবং আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা লেজারের জন্য যেই অ্যাকাউন্টের লেজার আমরা করতেছি, ক্যাশ অ্যাকাউন্ট অথবা ক্যাপিটাল অ্যাকাউন্ট, প্রত্যেকটা হিসাবের উল্টা নাম আমাদের লিখতে হবে। যেহেতু জানুয়ারির 1 তারিখে ক্যাশ 80,000 টাকা ডেবিট হয়েছে, এই জন্য আমরা এটাকে ক্যাশ অ্যাকাউন্ট না লিখে ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে লিখি, কিন্তু আমরা টাকাটা ডেবিট টাকাটাই বসাবো। যেমন ধরুন জানুয়ারির 1 তারিখে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 80,000 টাকা, এখানে আমরা 80,000 টাকা ডেবিটে বসাবো এবং ক্যাশ অ্যাকাউন্টের উল্টা নামটি আমরা বসাবো ক্যাপিটাল হিসাব নামে, পার্টিকুলারের নিচে লিখবো। তো জানুয়ারির 1 তারিখ ক্যাপিটাল 80,000 ডেবিট। সেম ভাবে জানুয়ারির 2 তারিখে আমরা ক্যাশ হিসাব দেখতে পাচ্ছি, এখানে ক্রেডিট হয়েছে 15,000 টাকা। সো ক্যাশের উল্টা নামটি হচ্ছে পারচেস, আমরা 15,000 টাকা ক্রেডিট পাশে লিখে সেম ভাবে জানুয়ারির 5 তারিখে ক্যাশ ডেবিট হয়েছে 12,000 টাকা, আমরা 12,000 টাকা ডেবিট পাশে লিখে ক্যাশের উল্টা নামটি লিখব, ক্রেডিট পাশের যেই নামটি রয়েছে সেলস আমরা সেটাকে লিখব। এবং সেমভাবে জানুয়ারির 12 তারিখ ক্যাশ ক্রেডিট হয়েছে 2,000 রেন্টের জন্য এবং জানুয়ারির 15 তারিখে ক্যাশ ডেবিট হয়েছে 5,000 জামালের কাছ থেকে যেটা আমরা পেয়েছিলাম এবং জানুয়ারির 18 তারিখে 6,000 টাকা ক্যাশ কমে গিয়েছে, অর্থাৎ ক্রেডিট হয়েছে 6,000, আমরা ক্যাশের উল্টা হিসাবের নামটি লিখব রহিম। তো এভাবে ডেবিট পাশে ডেবিট অ্যামাউন্টগুলো এবং ক্রেডিট পাশে ক্রেডিট অ্যামাউন্টগুলো আমরা দেখব কোন পাশের অ্যামাউন্টটা যোগ করলে সবচেয়ে বড় হয়। আমরা দেখতে পাচ্ছি যে ডেবিট পাশের হিসাবটি সবচেয়ে বড়, তো আমরা ডেবিট পাশের নিচে সবগুলো যোগ করে 97,000 টাকা লিখেছি এবং সেম অ্যামাউন্টটি আমরা ক্রেডিট পাশেও লিখব 97,000। এখন এই ব্যাপারটা একটু ভালো মতো লক্ষ্য করুন, আমরা দেখব ক্রেডিট পাশ থেকে কত টাকা যোগ করলে 97,000 টাকা সমান হবে। এই জন্য 97,000-এর সাথে আমরা এই তিনটা হিসাব যোগ করে মাইনাস করব। আমরা দেখতে পাচ্ছি 74,000 টাকা কম আছে। সো এটাকে জানুয়ারির 31 তারিখে ব্যালেন্স সিডি হিসাবে আমরা লিখব। এই ব্যালেন্স সিডিটাকে বলা হয় ক্যারিড ডাউন। সো ব্যালেন্স সিডি হবে 74,000। এটা পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হিসেবে আসবে, যেটাকে বলা হয় ব্রড ডাউন 74,000। তো আমরা যখন হিসাব শেষে দেখবো আমাদের ক্যাশে কত টাকা রয়েছে, আমরা কিন্তু ব্যালেন্স বিডি দেখেই পরবর্তী হিসাবকালে আমরা বুঝতে পারবো। এবং পরে পারচেস অ্যাকাউন্ট তৈরি করার সময় আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির 2 তারিখে পারচেস করেছি 15,000 টাকা এবং ক্রেডিট পাশের নামটা লিখবো ক্যাশ। এবং জানুয়ারির 3 তারিখ আমরা দেখতে পাচ্ছি পারচেস করেছি 10,000 টাকা ডেবিট, ডেবিট পাশের 10,000 টাকা লিখে ক্রেডিট পাশের হিসাবটি লিখবো রহিম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে কিন্তু কোনো টাকা নেই, আমরা ডেবিট পাশে টোটাল টাকা যোগ করে দেখবো, এখানে হয়েছে 25,000। সো আমরা ক্রেডিট পাশে 25,000 টাকা লিখবো এবং জানুয়ারির 31 তারিখে যেহেতু ক্রেডিট পাশে কোনো ট্রানজ্যাকশন হয়নি, তো 25,000 থেকে আমরা যদি 0 মাইনাস করি তাহলে 25,000 হয়। সো যেটাকে আমরা ব্যালেন্স সিডি হিসেবে আনবো জানুয়ারির 31 তারিখে এবং যেটা পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হিসেবে আসবে ডেবিট পাশ। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল পারচেস হয়েছে 25,000 টাকা জানুয়ারি মাসে। এবং পরবর্তীতে সেম ভাবে সেলস অ্যাকাউন্ট আমরা যদি হিসাব করতে যাই, জানুয়ারির 5 তারিখে সেলস হয়েছে, ক্যাশে সেল করেছে, যেটা আমরা উল্টা নামটি লিখবো ক্যাশ, ক্রেডিট হয়েছে 12,000 এবং জানুয়ারির 8 তারিখে জামালের কাছে আমরা বাকিতে সেলস করেছি 8,000 টাকা, যেহেতু সেলস ক্রেডিট পাশে 8,000 টাকা লিখে জামাল পার্টিকুলারসে জামালের নামটি লিখবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেবিট আর ক্রেডিট পাশের মধ্যে ক্রেডিট পাশের অ্যামাউন্টটি সবচেয়ে বড়, সো আমরা টোটাল হিসাব করে 20,000 টাকা ক্রেডিট পাশে লিখবো এবং ডেবিট পাশেও সেম 20,000 টাকা লিখবো। সো ডেবিট পাশে 20,000 টাকা লেখার পরে আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে কোনো অ্যামাউন্ট নেই, সো এখানে ব্যালেন্স সিডি হিসাবে 20,000 টাকা আসবে, সো যেটা পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হিসাবে ক্রেডিট পাশের নিচে আসবে 20,000 টাকা। এবং আমরা এক পলক দেখে বুঝতে পারছি আমাদের জানুয়ারি মাসে টোটাল সেলস হয়েছে 20,000। এবং পরবর্তী জামাল হিসাব আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে জামাল অ্যাকাউন্ট, জামালের কাছে যেহেতু আমরা টাকা পাই এই জন্য জামাল আমাদের কাছে ডেবিট, এই জন্য জানুয়ারির 8 তারিখে কিন্তু আমরা জামালকে ডেবিট করেছিলাম। তো ডেবিট পাশে 8,000 টাকা লিখে আমরা ক্রেডিট পাশের নামটা লিখবো সেলস। এবং জানুয়ারির 15 তারিখে জামাল 5,000 টাকা পরিশোধ করেছিল আমাদেরকে ক্রেডিট, তখন জামালকে আমরা ক্রেডিট করেছিলাম, এই জন্য জানুয়ারির 15 তারিখে জামাল ক্রেডিট হবে 5,000 এবং ক্রেডিট পাশের, এবং এখানে আমরা ডেবিট পাশের নামটি লিখবো ক্যাশ।
এই জন্য দুই পাশে আমরা যদি দেখতে পাই আমাদের ডেবিট পাশে টাকাটি বড়, তো ডেবিট পাশের 8,000 টাকা লিখে আমরা ক্রেডিট পাশেও 8,000 টাকা উঠাবো, এবং 8,000 থেকে আমরা যদি 5,000 মাইনাস করি তাহলে আমাদের থাকবে 3,000, যেটাকে আমরা জানুয়ারির 31 তারিখে ব্যালেন্স সিডি হিসাব নামে আনবো, এবং পরবর্তী মাসে এটা ব্যালেন্স বিডি হিসাবে ফেব্রুয়ারির 1 তারিখে আসবে 3,000 টাকা। তার মানে জামালের কাছে আমরা এখনো 3,000 টাকা পাই। এবং সেম ভাবে রহিম অ্যাকাউন্টে রহিমের কাছ থেকে আমরা বাকিতে পণ্য ক্রয় করেছিলাম, তো জানুয়ারির 3 তারিখে পারচেস করেছিলাম 10,000 টাকা, রহিম অ্যাকাউন্টকে আমরা তখন ক্রেডিট করেছিলাম। তো সেম ভাবে এখানে ক্রেডিট পাশে 10,000 টাকা উঠিয়ে পারচেসের নামটি লিখতে হবে। এবং জানুয়ারির 18 তারিখে আমরা রহিমকে 6,000 টাকা পরিশোধ করেছিলাম, তখন আমরা রহিম হিসাব ডেবিট করেছিলাম। সো ডেবিট পাশে 6,000 টাকা বসে ক্রেডিট পাশের নামটি আসবে ক্যাশ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশের অ্যামাউন্টটি সবচেয়ে বড়, তো ক্রেডিট পাশে 10,000 টাকা লিখে ডেবিট পাশেও সেম 10,000 টাকা আমরা লিখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 10,000 টাকা থেকে আমরা যদি 6,000 টাকা মাইনাস করি তাহলে আমাদের থাকবে 4,000 টাকা। সো জানুয়ারির 31 তারিখে এটা আমরা ব্যালেন্স সিডি হিসাব নামে আনবো, এবং পরবর্তী মাসে ফেব্রুয়ারির 1 তারিখে এটা ব্যালেন্স বিডি হয়ে পরবর্তী মাসে ক্রেডিট পাশে যাবে 4,000 টাকা। সো এমনভাবে আমরা রেন্টের হিসাবটা করে ফেলবো। ডেবিট পাশে 2,000 টাকা এবং ক্রেডিট পাশে কোনো টাকা নেই, সো আমরা ব্যালেন্স সিডি হিসাবে 2,000 টাকা নিয়ে আসবো, এবং এটা ব্যালেন্স বিডি হিসাবে পরবর্তী মাসে যাবে। এবং আমরা যদি টোটাল ক্যাপিটাল কত আছে মালিকের, অর্থাৎ টোটাল মূলধন মালিক ইনভেস্ট করেছিল জানুয়ারির 1 তারিখে 80,000 টাকা। সো জানুয়ারির 1 তারিখে যেহেতু ক্যাপিটাল ক্রেডিট হয়েছিল, আমরা ক্রেডিট পাশে 80,000 টাকা বসিয়ে এর উল্টা পাশের নামটি নিয়ে আসবো ক্যাশ, এবং টোটাল করলে আমরা দেখতে পাবো হচ্ছে ক্রেডিট পাশের অ্যামাউন্টটি সবচেয়ে বড়। তো ক্রেডিট পাশের অ্যামাউন্টটি 80,000 টাকা আমরা ডেবিট পাশেও বসাবো। ডেবিট পাশে বসানোর পরে আমরা ব্যালেন্স সিডি হিসাবেও 80,000 টাকা নিয়ে আসবো, এবং যেটা পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হিসাবে যাবে। সো লেজার বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই জার্নাল বুঝতে হবে। তো যারা জার্নাল বুঝেন না তারা কষ্ট করে জার্নাল কিভাবে বানাতে হয়, ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় একটু শিখে নেবেন। আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন, এবং আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ক্যারিয়ার রিলেটেড ভিডিও বানাই। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।